হরিয়াপুর গ্রামের এক কোণে ধীরাজের একটা ছোট্ট ঘর ছিল। ওই দিন সকালের খুব তাড়াতাড়ি ধীরাজ লোহার তার হাতিয়ার নিয়ে কাজের জন্য বেরোচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে তার স্ত্রী বলে উঠল, কতদিন এই অবস্থা চলবে ধীরাজ? প্রতিদিন সকালে কিছুর আশায় বের হও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখো না যে পুরো গ্রামেই সবচেয়ে খারাপ অবস্থা আমাদের? আমি কি করব মায়া? তুমি বলো, আমার ভাগ্যটাই খারাপ। আমি কি করতে পারি? যখনই পরিস্থিতি একটু ভালো হতে শুরু করে, এমন কিছু একটা ঘটে যায় যে সব আবার নষ্ট হয়ে যায়। দেখো, প্রথমবারের মতো যেটুকু জমিয়েছিলাম, তুমি অসুস্থ হয়ে পড়লে আর সব খরচ হয়ে গেল। তারপর রতনের পায়ে সেই গভীর আঘাত, পুরো চিকিৎসা করাতে আবার সব শেষ হয়ে গেল। ঠিক তখনই 10 বছর বয়সের রতন দৌড়ে এসে তার নির্দোষ চোখে ক্ষুধার ছাপ, কিন্তু মনেই বলার সাহসও ছিল। বাবাজি, আমার মন অনেক দিন ধরে ভালো খাবার খাবার ইচ্ছে করছে। আমাদের বাড়িতে অন্যদের মতো কেন পছন্দের খাবার হয় না? ধীরাজের চোখ ভিজে গেল আর বলতে লাগল, তুই চিন্তা করিস না ছেলে, আমাদের দিনও ভালো হবে। একটা সময় আসবে যখন আমরা অন্যদের থেকেও ভালো খাবার বানাবো। তখন তোর মনের মতো যা খেতে ইচ্ছে করবে তাই খাবে। কিন্তু বাবা, একটা কথা বলি, যখন পাড়ার কাকির বাড়ি থেকে যখন রান্নার গন্ধ আসে, আমি তো সরাসরি রান্নার গন্ধে চলে যাই। একদিন গিয়েও পড়েছিলাম, কিন্তু আমাকে দেখে ওরা খাবার লুকিয়ে ফেলল আর বলল, এখানে আসিস না, চলে যা এখান থেকে। তাই আমি ফিরে এসেছিলাম। মায়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, যেন কেউ তার হৃদয় মুড়ে ফেলেছে। ধীরাজ কিছু বলল না, চুপচাপ নিজের সরঞ্জাম তুলল আর লোহার দোকানের দিকে চলল। ধীরাজের লোহার দোকান গ্রাম চৌরাস্তায় ছিল। ওই দিন যখন সে লোহা জ্বালালো আর হাতুড়ি তুলল, তখন মনে হলো তার বাহুতে আগের মতো শক্তি নেই। তার হাতের আঘাতগুলো ওরাও একদম ক্লান্ত হয়ে পড়েছিল। হে ওপরওয়ালা, আর কত পরীক্ষা নেবে? আজ একটাও গ্রাহক আসেনি। ওপর থেকে বাড়ির অবস্থা তো আছেই, ওদেরকেও আজ কতদিন থেকে একটু ভালো খাবার মুখে দিতে পারি নাই। তখনই গ্রাম প্রধান দোকানে এসে পৌঁছালো। তার মুখে একটা আনুষ্ঠানিক হাসি ছিল আর বলল, হ্যাঁ ধীরাজ, কি হয়েছে? আজ তোমার হাতে আগের মতো শক্তি দেখা যাচ্ছে না। কি ব্যাপার? মনটা কি ভারাক্রান্ত মনে হচ্ছে? কেন? হ্যাঁ প্রধানজি, আপনি তো সব জানেন, তবুও জিজ্ঞেস করলেন। আমার পরিবার খুব বড় আর্থিক সংকটে আছে। অনেক পরিশ্রম করি, কিন্তু ভাগ্য আমার পাশে নেই। প্রধান চুপ করে রইল, কিন্তু তখনই পাশ থেকে নন্দু এসে পড়ল। নন্দু যে গ্রামের মানুষের দুঃখে আনন্দ পেত। প্রধানমশাই, আমি তো বলবো এই ধীরাজকে গ্রাম থেকে বের করে দিতে হবে। ওর বদকিসমত ছায়া ধীরে ধীরে পুরো গ্রামে ছড়াচ্ছে। কিছু মানুষ বলে এমন হয় যাদের ওপর কালো ছায়া থাকে আর যারা পুরো গ্রাম ধ্বংস করে দিতে পারে। আরে নন্দু, তুই ওকে ছেড়ে দে, চল এখান থেকে। দুজনেই ধীরাজের অবস্থা দেখে হাসল আর চলে গেল। ধীরাজ সেখানেই বসেই রইল, চোখ আকাশের দিকে উঠিয়ে বলতে লাগল, হে ঈশ্বর, আমি কি আমার ভাগ্য নিজে লিখেছিলাম? আমি কি কারো ক্ষতি করেছি? কখনো চুরি, কখনো বেইমানি। আমি তো কিছু খারাপ করিনি। তাহলে আমার ওপর এই দুঃখটা কেন এসেছে? কেন? আমার স্বপ্নের বাতিগুলো নিভে গেছে, আমার আশা আকাঙ্ক্ষার বাতিগুলো নিভে গেছে। আমি মেঘের মাঝে হারিয়ে গেছি, কোথাও থেকে পথ দেখা যাচ্ছে না। এই একাকিত্ব কবে শেষ হবে? আমি আজও খালি হাতে যাব। মায়া হয়তো আশা নিয়ে বসে আছে। আমার তো বাড়ি যাওয়ার মনও হচ্ছে না। আমি কি করব? আমার ছেলে আজও কি ক্ষুধার্ত থাকবে? সন্ধ্যায় ধীরাজ ক্লান্ত হয়ে তার বাড়ি পৌঁছল। ওর মুখে এক ধরনের বিষাদ ছিল। যেই মুহূর্তেও বাড়ির মধ্যে ঢুকল, মায়া তাকে দেখে নিল আর বলতে লাগল, আচ্ছা, কি হয়েছে ধীরাজ? আজ তোমার মুখটা এতটাই বিষণ্ণ কেন? আচ্ছা, কিছু তো বলো। এখন তো গোটা গ্রামও আমার দুর্ভাগ্যের উপহাস করছে মায়া। আর কি বলবো, আজ দোকানে একটাও গ্রাহক আসেনি। আর তার উপরে মোড়ল মশাই আর নন্দু, তারা দুজনেই আমার ভাগ্য নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি তোমার জন্য আজও খাবার জন্য কিচ্ছু আনতে পারিনি। মায়া চুপ হয়ে গেল, তার চোখে জল এসে গেল আর বলতে লাগল, সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে, তখন আমি তো তোমাকে বলছিলাম
এতে আমারও কিছু ভুল ছিল। আমি কখনো তোমার দুঃখ পুরোপুরি বুঝতে পারিনি। চিন্তা করো না, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। ধীরাজ কিছু বলেনি। সে চুপচাপ খাটে শুয়ে পড়ল। তার হাত কাঁপছিল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। পরের দিন সকালে মায়া ধীরাজকে বলতে লাগলো, ধীরাজ, খাওয়ার জন্য কিছুই ধার করে নিয়ে এসো। আমাদের গ্রামের দোকান হয়তো তোমাকে কিছু জিনিস ধার দেবে। ঘরে খাওয়ার জন্য কিছুই নাই। না মায়া, আমি কালও গিয়েছিলাম ওর কাছে। সে তো আগের ধার পাওনা ফেরত চাইছে। এখন আমার ওর দোকানে যাওয়া লজ্জার হয়ে গেছে। আমার মনে হয় না আমাদের অবস্থা কখনো ঠিক হবে। এভাবেই চলতে থাকলে আমাদের এই গ্রাম ছেড়ে যেতে হবে। গ্রামে 2-3 জনের কাছ থেকে আমি আগেই ধার নিয়েছি। এখন আমার আর সাহস নেই কারো কাছ থেকে ধার নেওয়ার। সবাই জানে আমি ধার নিয়ে ফেরত দিই না। ফেরত দিলেও কোথায় থেকে দিই? আমাদের কাছে এত টাকা থাকে না। যা আসে সেগুলোই চলে যায়। হ্যাঁ ধীরাজ, এটা ঠিক। ওপরওয়ালা জানি না কি শাস্তি দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের আশা রাখতেই হবে। আমাদের দিনও একদিন অবশ্যই বদলে যাবে। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল আর সোজা জঙ্গলের দিকে চলে গেল। তার মন খুব ভারী ছিল। চোখে বিষাদ আর পা যেন বেজান হয়ে গেছে। মাথায় বারবার একই একটা ভাব ঘুরছিল। জীবন কি এভাবেই শেষ হবে? আমি কি আমার কষ্ট থেকে চিরতরে মুক্তি পাব? ধীরাজ আত্মহত্যার চিন্তায় ডুবে গিয়ে গ্রাম সীমার কাছে পৌঁছে গিয়েছিল। তখনই সামনে থেকে গ্রামের মোড়ল এসে পড়ল আর বলতে লাগল, এই ধীরাজ, আজ দোকান খুলিসনি? তুই তো সরাসরি জঙ্গলের দিকে চলে গেলি। কি ব্যাপার? এখন লোহারি থেকে কাঠুরে হওয়ার মন আছে নাকি? চল, ভালোই হলো। কাঠুরিও এত খারাপ না। অন্তত জঙ্গলে তো কেউ তোমার ভাগ্যের ঠাট্টা করবে না, তাই না? ধীরাজ আর কিছু বলল না, আর মোড়ল মশাই হেসে উঠল আর সেখান থেকে চলে গেল। ধীরাজ কিছু না বলে জঙ্গলের গভীরে ঢুকে গেল। ধীরাজ এখন ক্লান্ত হয়ে পড়েছিল। ওর পা আর কাজ করছিল না। সে একটা ঘন গাছের ছায়ায় বসল আর আকাশের দিকে তাকাতে লাগল। আমি তো ছেলে, তাই কারোর সামনে কাঁদতে পারি না। যদি মায়া আর রতন আমাকে কাঁদতে দেখত, ওদের মনোবল ভেঙে যেত। তাই আমাকে জঙ্গলে আসতেই হলো। হে উপরবালা, তুমি আমার কত পরীক্ষা নেবে? ধীরাজ দুঃখে মিশে আকাশের দিকে তাকিয়ে কথা বলছিল। তখন হঠাৎ তার কানে কারো চিৎকারের আওয়াজ এলো। কেউ আছে তো? আমার সাহায্য করো। সে উঠে দাঁড়ালো আর চারপাশে তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল এক সাধুর ওপর, যিনি মাটিতে পড়ে আছেন। ধীরাজ তৎক্ষণাৎ তার কাছে গেল। সাধু মহারাজ, আপনার কি হয়েছে? আপনি এভাবে কেন পড়ে আছেন? বাবা, আমি রাজ্যের দিকে যাচ্ছিলাম। পথে হঠাৎ আমার পায়ে খুব চোট লেগেছে। আমি পড়ে গেছি, আর তখন থেকে এই নির্জন জঙ্গলে পড়ে আছি। এই জঙ্গল এতটাই শূন্য যে এখানে কেউ আসে না। বহু দিন হয়ে গেল, কোনো মানুষ দেখাই যায়নি। আমার খুব পিপাসা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে। যদি দ্রুত পানি না পাই তাহলে হয়তো বাঁচতে পারবো না। হয়তো কোথাও থেকে পানি বা কোনো সাহায্য মিলবে, কিন্তু এখানে তো দূর দূরান্তে কোনো পুকুর দেখা যাচ্ছে না মহারাজ। বলুন তো সাধু মহারাজ, যদি আপনি জানেন পানি কোথায় পাওয়া যায়, আমি এখনই নিয়ে আসি। এখান থেকে প্রায় 2 মাইল দূরে একটা পুকুর আছে। তুমি আমার জন্য ওখান থেকে পানি নিয়ে এসো ছেলে। এটা বলেই সাধু তার পানির কমণ্ডল ধীরাজের হাতে তুলে দিল। ক্লান্ত ধীরাজ দেরি না করে সেদিকে রওনা দিল, যেখানে সে নিজের শেষ আশা দেখতে পাচ্ছিল। জঙ্গলের নীরবতার মধ্যে সে তার ক্লান্ত পা থাকা সত্ত্বেও পুকুরের কাছে পৌঁছে গেল। যখন সে কলসিটি পানিতে ডোবাতে যাবে, ঠিক তখনই হঠাৎ পুকুর থেকে ধোঁয়া উঠতে শুরু করল। ধোঁয়া ধীরে ধীরে এক ভয়ঙ্কর মেয়ের রূপ নিল। এই দৃশ্য দেখে ধীরাজের হৃদয়ে ভয় আর বিস্ময়ের ঢেউ উঠল। তোর সাহস হলো কি করে এই পুকুরে পানি নিতে? তুই কি জানিস না এই পুকুর থেকে কেউ পানি নিতে পারে না? দেখো, সত্যি বলছি, আমি জানতাম না পুকুরটা তোমার। আমাকে মাফ করো, আমি কোনো অবমাননা করিনি।
আমি এক ডাইনি। তুই যদি এই জলটা নিতে চাস তো আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দিস তাহলে এই পুকুরে ডুবিয়ে মারব। কিন্তু হ্যাঁ, আরেকটা উপায় আছে, তুই বাঁচতে পারিস। তুই জল না নিয়ে এখান থেকে চলে যেতে পারিস। না ধাঁধা, না মৃত্যু। ধীরাজ গভীর চিন্তায় ডুবে গেল। একদিকে সাধুর তৃষ্ণা আর অন্যদিকে মৃত্যুর ভয়। আমি এখান থেকে জল না নিয়ে একদম যাব না। আমি একজনকে জল আনবো বলেছি, আর আমি আমার কথা ভঙ্গ করব না। তো শোন আমার ধাঁধাটা। একটা বাড়ি যা সব দিক থেকে খোলা, যার ভিতরে আলো আছে কিন্তু না কোনো জানলা, না কোনো দরজা, কোনো দেয়াল নেই, কোনো মাটিও নেই, তবুও সব কিছু তার মধ্যে প্রবেশ করেছে। বলো তো সে কে? ধীরাজ কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল। তার নিঃশ্বাস দ্রুত আর নিয়ন্ত্রণহীন, যেন তার হৃদয়ের ভিতরে এক ঝড় উঠছে। কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি, এক গভীরতাপূর্ণ শীতল ভাব, যেন সে নিজের ভিতরের আলো থেকে সত্য খুঁজতে চাইছে। ভিতর থেকে উৎকণ্ঠা থাকলেও তার কপালে স্পষ্ট দেখা যাচ্ছিল এক দৃঢ় সংকল্পের রেখা, যা বলছিল সে হাল ছাড়বে না। সেটা হলো মানুষের মন, যা সব দিকেই খোলা, যেখানে আলোও থাকে আর অন্ধকারও। না কোনো দেয়াল, না কোনো দরজা, তবু তাতে পুরো জগৎ ঢুকে যায়। ডাইনি কিছুক্ষণ চুপ ছিল, যেন ধীরাজের উত্তরে হতবাক হয়ে গেছে। তারপর হঠাৎ করে সে জোরে হাসতে শুরু করল, এমন এক হাসি যেখানে ছিল অবাক হওয়া, রাগ আর হয়তো একটু আনন্দও লুকানো। তুই প্রথম ব্যক্তি যে আমার ধাঁধার সঠিক উত্তর দিয়েছ। যা, যত জল চাই নিয়ে যা। আজ তোর সাথে দেখা করে আমি খুশি হয়েছি। ধীরাজের নিজের কলসি ঠান্ডা আর পরিষ্কার জলে ভরে নিল। তার চোখে একটা ঝলক ছিল সাফল্য আর সন্তুষ্টির। তারপর সে দ্রুত ফিরে গেল। পায়ে ছিল তাড়াহুড়ো, কিন্তু মনে ছিল শান্তি। সে সরাসরি সেই জায়গায় গেল যেখানে সাধু মহারাজ নির্জীব হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিল যেন তাদের জীবনের শেষ আশা শুধু ধীরাজের ফিরে আসার ওপর নির্ভর করছে। নাও মহারাজ, আমি জল নিয়ে এসেছি। সাধু জলপান করার পর ধীরাজকে গভীরভাবে দেখল। তার চোখে অবাক হওয়া আর বিস্ময় স্পষ্ট ফুটে উঠল। ছেলে, সত্যি কি তুমি এই পুকুর থেকেই জল নিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, আপনি বলেছিলেন আর আমি সেটা পালন করেছি। আমি ভেবেছিলাম তুমি জল নিয়ে আসতে পারবে না, কারণ আমি জানতাম ওই পুকুরে একটা ডাইনি বাস করে। যখন কেউ জঙ্গলে আসে আমি সব সময় তার এমনই পরীক্ষা নিই। প্রায়শই আমি দেখেছি মানুষ ডাইনির ভয়ে দৌড়ে পালায়, কিন্তু তুমি প্রথম মানুষ যিনি সেই ডাইনির ধাঁধা সমাধান করেছ আর আমার জন্য জল নিয়ে আসেছ। এটা বলেই সাধু চোখ বন্ধ করলেন আর কিছু মন্ত্র পাঠ করতে লাগলেন। তখনই সেখানে রঙিন রশ্মির সঙ্গে এক সুন্দর হরিণ হাজির হল। তুমি আমার সাহায্য করেছ, তাই তোমাকে এটা উপহার দিতে চাই। সাধু মহারাজ, এতটুকু তো আমি বুঝেছি যে আপনি কোনো অলৌকিক সাধু, কিন্তু এই হরিণটা দিয়ে আমি কি করব মহারাজ? এটাকে তোমার বাড়িতে নিয়ে যেও আর মেয়ের মতো লালন পালন করো। আর মনে রেখো, এই হরিণ তোমার ভাগ্য বদলে দেবে। আমি জানি তুমি সবচেয়ে বেশি নিজের ভাগ্যের কারণেই চিন্তিত, না হলে তোমার মধ্যে কোনো খারাপই নেই। তুমি পরিশ্রমী, লোহার কাজ করা মানুষ, তোমার মনে কোনো লোভ নেই, আর তুমি অন্যদের সাহায্য করতেও ভালোবাসো। এতটুকু বলেই সাধু সেখানে থেকে চলে গেল। ধীরাজ সেই হরিণটাকে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে ধীরাজ নিজের ঘরে হরিণটাকে নিয়ে এলো। হরিণের সুন্দরতা আর ঝকঝকে দৃষ্টিতে ধীরাজের মনের মধ্যে নতুন আশা জাগল এবং সে ঠিক করল যে সে তার রক্ষা করবে আর নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করবে। হরিণটাকে দেখে মায়া বলতে লাগল, এই হরিণটা তুমি কোথায় থেকে পেলে? ধীরাজ সব গল্প মায়াকে বলল, আর মায়া বলতে লাগল, আমাদের বাড়িতেও তো খাওয়ার জিনিস খুব কম রয়েছে, আমরা খেতেই কত কষ্ট। সাধু মহারাজ যদি দিতে হতো তবে টাকা দিত। এই হরিণটা কেন ধরিয়েছিল? হ্যাঁ, এখন সাধু মহারাজ নিশ্চয় কিছু ভেবে বুঝে দিয়েছিলেন।
উনি তো আমাদের এই অবস্থা ভালো করেই জানা ছিল। ঠিক তখনই সেখানে রতন এসে পড়ল আর বলতে লাগল, বাবা, এই হরিণটা সত্যিই অনেক সুন্দর। আমার সাথে এখন আর গ্রামের কোনো বাচ্চা খেলে না, কারণ আমরা গরিব। কিন্তু এখন আমি এই হরিণটার সাথে খেলব। এটা বলেই রতন হরিণটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে খেলতে লাগল। হরিণটা এত সুন্দর ছিল যে যার যার চোখ পড়ত মন মুগ্ধ হয়ে যেত। পরের দিন সকালে যখন ধীরাজ তার দোকানে যেতে প্রস্তুতি নিচ্ছিল, তখনই গ্রামের জমিদার তার বাড়িতে এসে পৌঁছাল। আপনি তো জমিদার, আমার বাড়িতে এলেন কেন? আগে কখনো আসেননি। আমাদের মতো গরিবের বাড়িতে আপনার কি কাজ? হ্যাঁ, তুমি ঠিক বলছো ধীরাজ, কিন্তু আজ আমি তোমার ছেলে অর্থাৎ রতনকে এক হরিণের সাথে খেলতে দেখেছি। ওই হরিণটা বাহ 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 খুবই সুন্দর ছিল। আর তুমি জানো আমি পশুদের পিঞ্জরায় রাখার কত শৌখিন, তাই আমি ওই হরিণটা কিনতে চাই। মায়া এই কথা শুনে চমকে উঠল। সে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ধীরাজ বলে উঠল, মাফ করবেন, আমি ওই হরিণটা আপনাকে বিক্রি করতে পারবো না। আরে ভাই, আমি তোমাকে এর ভালো দাম দেব। তুমি আমাকে যত খুশি দাম দাও, মাফ করো, আমি ওই হরিণটা বিক্রি করব না। জমিদার রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। তুমি এটা কি করেছো? জমিদার আমাদের ভালো দাম দিতে পারত, আমাদের এই অবস্থা একটু ভালো হতে পারত। আমি এই হরিণটা বিক্রি করব না মায়া, কারণ এই হরিণটা আমাকে সাধু মহারাজ দিয়েছিলেন, আর উপহার দেওয়া জিনিস কখনো বিক্রি করতে হয় না। কিছুদিন এভাবেই কেটে গেল। ধীরাজ আর তার পরিবার হরিণটার সঙ্গে এতটাই মিশে গিয়েছিল যে তাকে ছাড়বার কথাও মনে আনত না। তারপর কিছুদিন পরে একজন ব্যবসায়ী সেখানে এসে পৌঁছল। আরে ভাই, তোমার এই হরিণটা আমার খুব পছন্দ হলো। তুমি আমাকে যা দাম বলবে তা দিব। আমার কাছে এই হরিণটা বিক্রি করো। তুমি যত টাকা দাও না কেন, আমি এটা বিক্রি করব না। আরে তুমি গরিবই থাকবে, তুমি তো সাধারণ লোহার মতো, কিছুই বুঝতে পারো না। ব্যবসায়ী চলে গেল। মায়া ধীরাজকে নিয়ে রেগে গেল আর বলতে লাগল, এই হরিণটা আসার পর থেকে আমাদের খরচ আরও বেড়ে গেছে। আগে জমিদারকে ফিরিয়ে দিয়েছ, এখন ব্যবসায়ীকেও মানা করে দিলে। কেন এটা বিক্রি করলে না? মায়া, তুমি নিজেও জানো না কেন এখন এই হরিণটার সাথে আমাদের একটা আলাদা টান তৈরি হয়েছে। আরও সাধু মহারাজ বলেছিলেন যে এটাকে নিজের মেয়ের মতো লালন করতে হবে। এখন এটা আমার মেয়ের মতোই। আর কে নিজের মেয়ে বা কে তাকে চাওয়া দামে বিক্রি করে? ভাবো তো নিজে। মায়া এটা শুনে চুপ হয়ে গেল আর চোখে জল নিয়েই হাসতে লাগল। ধীরে ধীরে সেই হরিণ তাদের পরিবারের একটা অংশ হয়ে উঠল। ঠিক তখনই কিশোরনগরের রাজপ্রাসাদে বিষাদ নেমে এসেছিল। রাজা বিক্রম তার 20 বছরের মেয়ে মেঘলতাকে দেখছিলেন, যিনি অচেতন অবস্থায় ছিলেন। তাদের পাশে রাজগুরু ছিলেন। রাজা বিক্রম রাজগুরুকে বললেন, আমার মেয়ে কি ঠিক হয়ে উঠবে? আমি রাজ্যের বড় বড় চিকিৎসকদের দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। মহারাজ, আপনার কন্যার একটা অদ্ভুত রোগ হয়েছে। ওর ওষুধ সম্ভব, কিন্তু সেটা খুবই বিরল। তো দ্রুত বলুন তো গুরুজি, ওষুধটা কি? ভালো করে শুনুন। একটা জাদুকরী হরিণের চোখের পানি আর একজন দরিদ্র মানুষের চোখের পানি যখন একসাথে মিশবে, সেগুলো এক দেবীয় ফুলে পরিণত হবে। ওই ফুল রাজকুমারীর শরীরে লাগাতে হবে, তখনই ও সুস্থ হবে। তো বলুন তো, ওই জাদুকরী হরিণটা কোথায় পাবো? আমি যে কোনো মূল্যে ওকে খুঁজে নিয়ে আসব। আর দরিদ্র মানুষের কথা তো বলতেই চাই না। আমাদের রাজ্যে দরিদ্রদের কোনো ত্রুটি নেই। আপনি পুরো কথা শোনেননি মহারাজ। যদি কোনো গরিবকে জোরপূর্বক রোলানো হয়, তাহলে সে অশ্রু বৃথা হবে। দুজনকেই নিজের মন থেকে কাঁদতে হবে, তবেই সেই ফুল ফুটবে। তোমার কি জানা আছে রাজগুরু, সেই হরিণ এখন কার কাছে আছে? হ্যাঁ মহারাজ, আমি সাধনার সময় এটা দেখেছি। সেই মায়াবী হরিণটি হরিয়াপুর গ্রামের এক লোহারের কাছে আছে। রাজা বিক্রম এবং তার 2 সৈন্যকে নিয়ে হরিয়াপুরের দিকে রওনা হলেন। খুব কম সময়ের মধ্যেই তারা হরিয়াপুরে পৌঁছলেন। গ্রামের মোড়ল মশাই রাজা বিক্রমকে নিয়ে ধীরাজের বাড়ির দিকে এগিয়ে গেল। 2 সৈনিক আর রাজাকে দেখে ধীরাজ চমকে উঠল। তোমার কাছে কোনো হরিণ আছে?
আর সেটা কি জাদুকরি? হ্যাঁ মহারাজ, আমার কাছে একটা হরিণ আছে, কিন্তু আমি জানি না সেটা জাদু করি কিনা। আমার জন্যে তো সে আমার ছেলের মতোই। ওই হরিণটা তুমি কোথা থেকে পেলে? এক সাধু মহারাজ আমাকে এই হরিণটা উপহার দিয়েছিলেন। ওই সাধু তোমাকে একটা জাদুকরি হরিণ দিয়েছে। চলো, আমি ওটা কিনতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমি এটা বিক্রি করতে চাই না, আর করতে পারবও না। মহারাজ, এ এত বোকা যে আমিও এটা কিনতে চেয়েছিলাম, কিন্তু সে বিক্রি করেনি। আমাদের গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী দামি দাম দিয়ে কিনতে এলেও সেটা বিক্রি করেনি, আর এখন সে আপনাকেও না বলেছে। তার সাহসটা দেখুন তো। দেখো লোহার, আমার ওই হরিণটা খুব দরকার। আমি তোমায় তার দাম সঠিকটা দেব, বুঝেছ তো? আমি তোমায় অর্ধ রাজ্য দেব, শুধু আমাকে ওই হরিণটা দাও। না মহারাজ, যদি আপনি পুরো রাজ্যও দেন তবুও আমি আপনাকে হরিণটা দেব না। ক্ষমা করবেন। সৈনিকরা, এই লোহারকে বন্দি করো আর ওই হরিণটা ধরে রাজপ্রাসাদে নিয়ে আসো। সৈনিকরা ধীরাজ আর হরিণ দুটোই ধরে মহারাজের সামনে নিয়ে এলো। এখন কেমন লাগছে বোকা? আমি তোমাকে অর্ধ রাজ্য দিতে চেয়েছিলাম আর তুমি প্রত্যাখ্যান করেছ। এখন আমি তোমাকে ওই হরিণটা একদম দেব না। শেষবার দেখে নাও এইটাকে। মহারাজ, আমি জানি আপনি যে সিদ্ধান্ত নেন তাতে অটল থাকেন। শুধু একটা অনুরোধ আছে আমার। আমি আমার এই হরিণটাকে একবার গলায় জড়াতে চাই। আমি এটাকে আমার পুত্রের মতো ভালোবেসেছি। যদি তোমার এত ভালোবাসা থাকে তাহলে গিয়ে একবার জড়িয়ে নাও। ধীরাজ দৌড়ে এসে সেই হরিণটাকে জড়িয়ে ধরল। দুজনেরই চোখ থেকে জল পড়তে লাগল, আর যতক্ষণই তারা চোখের জল মাটিতে পড়ল, সেখানে একটা নীল ফুল ফুটে উঠল। মহারাজ, এটি সেই ফুল যা আপনার কন্যাকে সুস্থ করতে পারে। রাজা বিক্রম দৌড়ে ফুল নিয়ে তার কন্যার কামরায় গেলেন। ফুল যখনই কন্যার শরীরে স্পর্শ করল, সে হুঁশে এলো। রাজা বিক্রম আনন্দে রাজ দরবারে ফিরে এলেন। আমাকে ক্ষমা করো ধীরাজ, আমি আমার কন্যার ভালোবাসায় অন্ধ হয়ে তোমার প্রতি অন্যায় করেছি। তোমার চোখের জল সত্য ছিল। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা সত্য বলছিলে। ঠিক সেই সময় সাধু বাবা উপস্থিত হলেন। সাধু বাবা বললেন, এই গরিব লোহারের ভাগ্য খুবই দারুণ। ওই হরিণ আমি তাকে উপহার দিয়েছিলাম আর বলেছিলাম এটা তার ভাগ্য বদলে দেবে। আমি জানতাম তোমার কন্যার চিকিৎসা ওই জাদুকর হরিণ থেকেই হবে, কিন্তু সেটা তখনই সম্ভব ছিল যখন হরিণ পালনের মানুষের চোখে সত্য ছিল। সাধু ধীরাজকে দেখে বলল, ধীরাজ, তোমার কাজ শেষ হয়েছে। আর যেমন আমি বলেছিলাম, এই হরিণ তোমার ভাগ্য বদলে দেবে। এখন সময় এসেছে। ধীরাজ, আমরা তোমাকে অনেক সোনা দিচ্ছি। তোমার কারণে আমাদের মেয়েটা সুস্থ হয়ে গেছে। আমরা তোমার এই উপকার কখনো ভুলব না। মহারাজ, আপনার দয়া, কিন্তু দয়া করে আমাকে এটা দেবেন না। না 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 ধীরাজ, এটা উপহার, এবং উপহারকে কখনো ফিরিয়ে দেওয়া যায় না। আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদে আমার উপদেষ্টা হয়ে থাকবে, আর আমার কোষাগারের দায়িত্ব তোমার কাঁধে থাকবে। তুমি সত্যিকারের একজন মানুষ, এবং হ্যাঁ, যে গ্রামে তুমি থাকো, আজ থেকে তুমি সেই গ্রামের জমিদার। পুরো গ্রাম এখন তোমার হবে। ধীরাজ সম্পূর্ণ সম্পদ নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল, যা ছিল তার পরিশ্রম, সততা আর সত্যের অমূল্য পুরস্কার। এইভাবে একজন সাধারণ লোহার ছেলে নিজের পরিশ্রম আর ভালোবাসার কারণে নিজের ভাগ্য বদলে দিতে সক্ষম হল। তার জীবন এখন আগের থেকে অনেক বেশি সুখী আর সফল, আর সে তার গ্রামের জন্য এক দৃষ্টান্ত হয়ে উঠল।